আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসমাম আহমেদ সাসুলিমান মেডিকেল কলেজ থেকে বলছিলাম। আজকে আমরা ফার্স্ট পড়ার যে কথাটা, আহ, কোষ ও কোষের গঠনের একদম ফার্স্ট টোটাল গাইড, একদম একটা রোড ম্যাপ, সাথে একটু একটু পড়াশোনা, যেহেতু প্রথম ক্লাস বেশি পড়াশোনা করব না, তারপরেও ইনশাআল্লাহ আমরা যতটুকু পড়বো ততটুকু কাজের পড়াটাই পড়বো। অল্প একটু দ্বারাই সবাই একটু জয়েন হোক। দেখা যাইতেছে কিনা আর কথা শোনা যাইতেছে কিনা সেটা একটু কমেন্ট করে জানাও। ক্যাপশনটা একটু বন্ধ করে নিই। দেখা যাইতেছে কিনা আর কথা শোনা যাইতেছে কিনা কমেন্ট করে জানাও। আচ্ছা, আমরা আস্তে আস্তে পড়াশোনার মধ্যে ঢুকি। ফার্স্ট অফ অল, বিরাট অনেক কিছু গেছে আমাদের পড়াশোনার উপর দিয়ে, বহু কিছু গেছে, ঝড় গেছে, বন্যা গেছে, সবকিছু গেছে। আলহামদুলিল্লাহ আমরা সেই জিনিসটাকে কাটায় উঠতেছি। ঠিক একইভাবে দেশ যেরকম করে রিফর্ম করতে হবে, আমাদের একাডেমিকটাকে বললাম ঠিক একইভাবে রিফর্ম করা জরুরি। ঠিক আছে? তো আসো আমরা আস্তে আস্তে শুরু করি। যেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা অধ্যায় আমরা আমাদের আস্তে আস্তে প্রত্যেকটা অধ্যায় আমরা পড়তে থাকবো ইনশাল্লাহ, সমস্যা নাই। শুধু কোষ ও কোষের গঠন না, বোটানির প্রথম যেই চ্যাপ্টার, প্রথম পত্রের যে কোষ এবং কোষের গঠনটা একই সাথে আমাদের যেরকম একাডেমিকের জন্য যেরকম গুরুত্বপূর্ণ, একই সাথে আমাদের অ্যাডমিশনের জন্য ঠিক একইভাবে গুরুত্বপূর্ণ। এবং এটা আসলে একটা বেসিক চ্যাপ্টার। এটা তুমি সেই ছোটবেলার ক্লাস 7, 8, 9, 10, 11, 12, তারপরে অ্যাডমিশন, ইভেন তারপরে তুমি যখন ভার্সিটিতে উঠবা, মেজর মাইনর দুইটা জায়গায়, ইভেন আমি মেডিকেলে পড়ি, আমারও বললাম এই ফার্স্ট ইয়ারে এই সেল, একটা টোটাল সেলের গঠন পড়ে আসতে হয়। তো এটা একটা বেসিক নলেজ, এটা জানাটা খুবই জরুরি। কিন্তু এর মধ্যে অনেক কিছু ইম্পর্টেন্ট তথ্য আছে যেগুলি আসলে আমরা ঠিকমতো বুঝি না, অনেক বুঝতে পারি না। এখন অনেকের প্রশ্ন করলে আমার মধ্যে মনে হয় ডাউট হবে, সেই অ্যান্সার দিতে পারবে না যে কেন 50+30 মিলে 70 হইতেছে, কিংবা ট্রান্সলেশনটা কিভাবে হইতেছে, তার অ্যাকচুয়াল প্রসেসটা কি। আবার শুধু জানলেও হবে না, আমাদের পরীক্ষায় ঠিকমতো অ্যাপ্লাই করতে হবে। এখন ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন, তারপর রেপ্লিকেশন, বইতে যেভাবে তোমাদেরকে দেয়া, সেটা বললাম তুমি পরীক্ষার হলে লিখতে পারবে না, এত লিখে শেষ করা যাবে না। তো কিভাবে লিখবো আমরা, সবকিছুই আমরা ফার্স্ট অফ অল যে পড়াটা বেসিক পড়াশোনা, যেটা সিকিউর পড়াশোনা, যেটা বুঝতে হবে, সেটা আমরা বোর্ডে লিখে পড়বো। তারপরে আমরা এমসিকিউ বই দাগায় দাগায় পড়বো। আমি বই নিয়ে আসবো, সেখানে দাগায় দিব। আচ্ছা, আমরা ফার্স্ট অফ অল যেই কোষ ও কোষের গঠন সংক্রান্ত যে আলোচনাটা করতেছিলাম, এই যে অধ্যায়টা, কোষ ও এর গঠন, এই অধ্যায়টার পড়ার সময় তুমি খেয়াল করছো যে অধ্যায়টা দুইটা ভাগে বিভক্ত। কি? দুইটা ভাগে বিভক্ত। এই জিনিসটা বললাম, তুমি পড়ার সময় খেয়াল করছো। ঠিক আছে? অধ্যায়টা দুইটা ভাগে বিভক্ত। এক নাম্বার, এক নাম্বার, সবার প্রথমে কিছু কোষীয় অঙ্গাণু দিছে। কোষীয় অঙ্গাণু, কোষীয় অঙ্গাণু সংক্রান্ত পড়াশোনা তুমি দেখবা যে প্রথম পার্টটা দিছে, এবং পরবর্তী পার্টটা হইতেছে আমার সম্পূর্ণ জেনেটিক্স, অর্থাৎ বংশগতীয় বস্তু, বংশগতীয় বস্তু নিয়ে আলোচনা করছে। ঠিক আছে? বংশগতীয় বস্তু নিয়ে আলোচনা করছে। আচ্ছা, আর আমার কথাবার্তা ঠিক মতো শোনাতে পাইতেছি কিনা এটা একটু দেখা জানাও, আমারে কমেন্ট করে জানাও। আমার কাছে ঠিক মনে হইতেছে।
আচ্ছা, আমরা ক্লাসটা করতে থাকি, সমস্যা নেই, আস্তে আস্তে ক্লাসটা করতে থাকি। আর প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞেস করো, সমস্যা নাই। ভালো কথা। তাহলে এই কোষীয় অঙ্গাণুর মধ্যে আমরা সাধারণত প্রত্যেকটা অঙ্গাণুর একটা সেলের স্ট্রাকচারটা পড়ি, ঠিক আছে? একটা সেল, এই সেলের যে স্ট্রাকচারের যেই অঙ্গাণুগুলা, সেই স্ট্রাকচারের কি কি পড়তে হয়? এক নাম্বার, তার কিছু ভূমিকা থাকে, হ্যাঁ, ভূমিকা, কিংবা তার থাকে আবিষ্কার। আবিষ্কার থাকতে পারে না, বিভিন্ন অঙ্গাণুর আবিষ্কারকের বিভিন্ন ইতিহাস থাকতে পারে, আবিষ্কারক থাকতে পারে। আবার অনেক ক্ষেত্রে আবিষ্কার করছে একজন, নামকরণ করছে আলাদা আরেকজন। তাহলে নামকরণ আমরা পড়ি এবং তার সাথে সংশ্লিষ্ট কিছু ইতিহাসও আমরা পড়ি, ঠিক আছে? এটা হচ্ছে আমরা প্রত্যেকটা অঙ্গাণুর একটা প্যাটার্ন ফলো করি। এরপরে দেখবা যে তার ভৌত গঠন পড়ানো হয়, ঠিক আছে? ভৌত গঠন বলতে আমরা কি বুঝি? ভৌত গঠন বলতে বুঝি বাহ্যিক গঠন, ঠিক আছে? বাহ্যিক গঠন, বাহ্যিক গঠন আমরা বুঝি। এরপরে দেখবা কোনো কোনো ক্ষেত্রে সূক্ষ্ম গঠন নামে আরেকটা গঠনও আছে, বিশেষ করে সূক্ষ্ম গঠন কোথায়? কোষ প্রাচীরের বেলায়। প্রত্যেকটা অঙ্গাণুরই সূক্ষ্ম গঠন এবং ভৌত গঠন প্রায় সেম, কিন্তু সূক্ষ্ম গঠনটা হচ্ছে আরেকটু মাইক্রোস্কোপিক সূক্ষ্ম গঠন, যেরকম কোষ প্রাচীরের বেলায় আমরা সূক্ষ্ম গঠন পড়ে থাকি। আবার এবং লাস্ট অফ অল যায় আমরা রাসায়নিক গঠন পড়ি, তাই না? যে একটা অঙ্গাণুর মধ্যে কি কি রাসায়নিক পদার্থ থাকে, বা একটা অঙ্গাণু কিভাবে কোন রাসায়নিক পদার্থ দ্বারা তৈরি, সেটা আমরা পড়ে থাকি রাসায়নিক গঠন। এবং সবার পরে যায় আমরা পড়ি হইতেছে তার কাজ। এই যে 1 2 3 4 5, এই 5টা প্যাটার্নে আমাদের এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্গাণু লেখা, প্রত্যেকটা অঙ্গাণু 5টা প্যাটার্নে আমরা পড়বো ইনশাল্লাহ। এবং পরবর্তীতে যখন আমরা কোষের মধ্যে বস্তু অঙ্গাণুর পরবর্তীতে নিউক্লিয়াসের ভিতর থেকে বংশগতি পাই, বংশগতি বলতে কি বোঝানো হয়? সর্বপ্রথম আমাদেরকে পড়ানো হয় ক্রোমোজোম। সর্বপ্রথম আমাদেরকে কি পড়ানো হয়? ক্রোমোজোম। তো ক্রোমোজোমেরও ঠিক একইভাবে, যেহেতু এটা নিউক্লিয়াসের মধ্যে আছে, তার কিছু ভূমিকা আছে, আবিষ্কার আছে, নামকরণ আছে, ইতিহাস আছে, এবং তার কিছু প্রকারভেদ আছে, তাই না? প্রত্যেকটা অঙ্গাণুরই প্রকারভেদ আছে, যেরকম আমাদের 70s রাইবোজোম, 80s রাইবোজোম, 55s রাইবোজোম, প্রকারভেদটা আমাদের গুরুত্বপূর্ণ। তো ক্রোমোজোম পড়ি, ক্রোমোজোমের আমরা প্রকারভেদ পড়ি, তার গঠন পড়ি, তার রাসায়নিক গঠন পড়ি, এবং রাসায়নিক গঠন পড়তে যায় আমরা দেখি কি কি আছে আমাদের ক্রোমোজোমের মধ্যে? ডিএনএ পড়ি। এগুলি হইতেছে মানুষের বেলায় বা উদ্ভিদের বেলায়, নিম্ন শ্রেণীর প্রাণীর বা উদ্ভিদের বেলায় সেখানে কি থাকতেছে, বা ভাইরাসের বেলায় আরএনএ থাকতেছে। এবং ডিএনএ আরএনএ পড়ার সময় আমরা আরো অনেক কিছু নিয়ে আলোচনা করছি, যেরকম নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড, তারপরে বেস, তারপরে ডিএনএ এর গঠন, অর্থাৎ এদের আমাদের কি কি জানতে হয়? আরএনএ, এদের গঠন আমাদের জানতে হবে, ঠিক আছে? এদের গঠনটা আমাদের জানতে হবে, এদের কাজটা আমাদের জানতে হবে, এদের কাজটা, গঠন এবং কাজ, গঠন এবং আমাদের কাজ, এটা নিয়ে আমরা পড়াশোনা করি। এবং আমি ফার্স্ট অফ অল অধ্যায়ের আসলে আউটলাইনটা তোমাদের দিতেছি, একটা অধ্যায় কিভাবে সাজানো হয়েছে, এই জিনিসটা বুঝতে পারলে, মাথার মধ্যে ঢুকাইতে পারলে পড়াটা গোছানো সহজ। যেহেতু এটা ফার্স্ট ক্লাস, আমরা অধ্যায়টা একটু প্ল্যান করে আগাই, তারপর একটু পড়াশোনার মধ্যে ঢুকবো। ডিএনএ আরএনএ এর গঠন, এবং এই ডিএনএ থেকে আরেকটা ডিএনএ যেভাবে তৈরি হয় সেটাকে আমরা বলি হচ্ছে রেপ্লিকেশন। ইংলিশে লিখি রেপ্লিকেশন। এবং একটা ডিএনএ থেকে যখন একটা আরএনএ তৈরি হয় তখন সেটাকে আমরা বলি কি? ট্রান্সক্রিপশন। আবার যখন একটা আরএনএ থেকে প্রোটিন তৈরি হয় তখন আমরা সেটাকে কি বলি? ট্রান্সলেশন, তাই না? তাহলে এই যে প্রত্যেকটা জিনিস গুরুত্বপূর্ণ, এবং সবার পরে একটা জিনিস আছে, সেটা হচ্ছে জেনেটিক কোড। জিন এবং জেনেটিক কোড আছে, এই জিনিসটা এভাবে লেখা ধরে, এইভাবে যায়, সেটা হচ্ছে জিন এবং জেনেটিক কোড। জিন এবং জেনেটিক কোড, ভালো কথা। তো এখন আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু আমরা পড়তেছি, আমাদেরকে বললাম পরীক্ষা ওরিয়েন্টেড পড়তে হবে, অর্থাৎ এখান থেকে কোন পার্টটা সিকিউ, কোন পার্টটা এমসিকিউ, সেটা আমরা বললাম পড়বো। তার আগে আমি তোমাদের বললাম কিভাবে বায়োলজি পড়তে হয় সেটাও বুঝাইছি, যে আমরা এই একটা অধ্যায় পড়ার সময় আগেই আমরা একটা টেস্ট পেপার নিয়ে বসবো, আগে আমরা একটা টেস্ট পেপার অ্যানালাইসিস করব, ঠিক আছে? এই টেস্ট পেপার অ্যানালাইসিসটা করে সেখান থেকে কি কি সিকিউ
এবং কি কি এমসিকিউ বোর্ডে আসছে সেটা আমরা দেখে ফেলবো, সেটা আমরা দেখে নিব। আপাতত যদি কারো একটু এক্সট্রা ইচ্ছা হয় তারা আমরা কি কি দেখবো, মেডিকেল, ডেন্টাল এবং ডিইউ কোশ্চেনটা একটু ঘাইটে ফেলবো। এটা পড়লে আমাদের মধ্যে একটা অ্যাবিলিটি জাগবে, একটা অ্যাবিলিটি তৈরি হবে যে আমরা আসলে থেকে কি পড়বো আর কি পড়বো না। ঠিক আছে, এটা আশা করি তোমরা সবাই করবা ইনশাআল্লাহ, সবার কাছে অলরেডি আছে। আচ্ছা, তা আমাদের মোটামুটি অধ্যায়ের আউটলাইন তো হলো, কিন্তু আর একটা জিনিস বাকি আছে, আর একটা জিনিস একটু বাকি আছে, সেটা হচ্ছে আমাদের কোন জিনিসটা সিকিউ এর জন্য কতটা কতটা ইম্পর্টেন্ট সেটা আমরা এখন একটু দেখব। আমরা একটু সাজেশনমূলক অংশটা দেখে আসি। ঠিক আছে, কোষীয় অঙ্গাণুর বেলায় যে কোষীয় অঙ্গাণুটা আছে সেই কোষীয় অঙ্গাণুর মধ্যে সর্বপ্রথম যে ইম্পর্টেন্ট পার্টটা সেটা হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর, কোষ প্রাচীরের বলতে গেলে ভৌত গঠন। ঠিক আছে, ভৌত গঠন, এটাকে এক স্টার না, এটা আসলে 3 স্টার। 3 স্টার একটা প্রশ্ন। 3 নম্বরে আবার আরেক নাম, 2 নম্বরে আমাদের আরেকটা 3 স্টার প্রশ্ন হচ্ছে কোষ ঝিল্লির ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেল, এটা প্রচুর পরিমাণে আসা কোশ্চেনের একটা অংশ এবং প্রচুর পরিমাণে আসতেছেও। ঠিক আছে, এরপরে আমাদের পরবর্তী যেই অঙ্গাণু সেটা হচ্ছে রাইবোজোম। রাইবোজোম এবং আর একটা বডি আছে গলগি বডি। গোলগি বডির কাজ, গঠনটা সিকিউতে সেরকম আসে না বা খুব কম আসে, কাজটা বেশি ইম্পর্টেন্ট, এইটা 2 স্টার দেওয়া যায়। ঠিক আছে, 2 স্টার দেওয়া যায়। এবং আবার আর একটা 3 স্টার একটা কোশ্চেন, সেটা হচ্ছে আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি অলরেডি, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের গঠন সাথে সাথে কাজ, এটাও বললাম আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং খুবই কমন একটা কোশ্চেন। এবং পরবর্তীতে আর একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে সবার শেষে যায় নিউক্লিয়াসের গঠন। এটা সিঙ্গেল স্টার দেওয়া যায়, বেশি আসে না, ছোটবেলার পড়াশোনা। নিউক্লিয়াসের গঠন, দেখো এখান থেকে বললাম সিকিউ একদম হাতে ধরা, সিকিউ একদম হাতে ধরা, বুঝ বইলা দেওয়া যায় যে এখান থেকে কি সিকিউ আসবে। একটা এখানে অঙ্গাণু দিবে আর একটা সিকিউ তোমার কলেজ পরীক্ষা তো সামনে, কলেজ পরীক্ষা থেকে এই অধ্যায় থেকে মিনিমাম 2টা কোশ্চেন পাবো, আর একটা দিবে তোমার এই বংশগতীয় বস্তু থেকে। এখন বংশগতীয় বস্তু থেকে কি কি দিবে দেখো, সর্বপ্রথম দিতে পারে সে হচ্ছে ক্রোমোজোমের ভৌত গঠন। ক্রোমোজোম এর ভৌত গঠন, এটা 2 স্টার প্রশ্ন। ভৌত গঠন, এটা একটা 2 স্টার হলো মোটামুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে 3 স্টার একটা কোশ্চেন বলা যায়, সেটা হচ্ছে ওয়াটসন ও ক্রিকের যে ডিএনএ এর মডেল, ডিএনএ এর গঠন, ডিএনএ এর গঠন এর সাথে আরএনএ এর গঠন বলতে গেলে আসলে সেখানে দিবে হইতেছে টিআরএনএ এর গঠনটা কখনো কখনো সিকিউতে আসতে দেখা যায়, যদিও এটা একটা বর্তমানে ট্রেন্ডিং কোশ্চেন, টিআরএনএ এর গঠন। ঠিক আছে, আচ্ছা এর পরবর্তীতে এরপরে যায় টিআরএনএ এর গঠন শেষ, ক্রোমোজোমের গঠন শেষ, এর পরবর্তীতে তোমাকে যে জিনিসটা দিবে সেটা হচ্ছে রেপ্লিকেশন অথবা ট্রান্সক্রিপশন অথবা ট্রান্সলেশন। তিনটাই বললাম সমানভাবে ইম্পর্টেন্ট, তিনটাই খুবই গুরুত্বপূর্ণ, তিনটাই খুবই গুরুত্বপূর্ণ। তো এইটা আসলে বুঝা, এটা মুখস্থ বা মনে রাখা এবং সেটা পরীক্ষার হলে যায় লিখতে পারা, এটা আসলে খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, অ্যান্ড লাস্ট অফ অল তোমাকে জিন এবং জেনেটিক কোড থেকে সেরকম কিছুই দিবে না, হাতে গুণ অল্প কিছু পড়াশোনা আছে। এটা হইতেছে তোমার অল অ্যাবাউট সিকিউ সাজেশন, যে এখান থেকে কি কি সিকিউ আসতে পারে বা আসছে।
আচ্ছা, তাহলে আমরা মোটামুটি একটা অধ্যায়ের আউটলাইন, একটা ওয়ে পাইছি যে অধ্যায়টা কিভাবে সাজানো হয়েছে এবং অধ্যায়টা আসলে কিভাবে প্রশ্ন করে। আচ্ছা, এখন তাহলে আমরা আস্তে আস্তে পড়াশোনার মধ্যে ঢুকি। এটা এইভাবেই থাক, আমরা আর একটু পড়াশোনার মধ্যে ঢুকি। আমাদের সর্বার প্রথম যে পড়াশোনা সেটা হচ্ছে কোষ নিয়ে পড়াশোনা। সেটা হচ্ছে আমাদের কোষ নিয়ে পড়াশোনা। আসো, কোষ বা সেল শব্দের অর্থ হচ্ছে একটা ঘর বা কুঠুরি। এটা আমরা সবাই জানি, যেরকম টর্চার সেল হাওয়া ভবন, আর একটা কি ভবন জানো, আয়না ঘর, দুইটাই আসলে একটা সেল বা কোষ। সর্বপ্রথম সেল আবিষ্কার করছিলেন হচ্ছে রবার্ট হুক। এই কথাটা মাথায় রেখো, রবার্ট হুক। এটা বললাম এমসিকিউতে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবং এই রবার্ট হুক সেল যেহেতু আবিষ্কার করছে, তাহলে এই রবার্ট হুককে বলা হয় সাইটোলজি, সাইটোলজি বা কোষবিদ্যার জনক বা কোষবিদ্যার কি জনক। তার একটা গ্রন্থে রবার্ট হুক কোষ সম্পর্কে বিস্তর আলোচনা করছিল। এটা বললাম খুবই এত সালে, যে যখন বললাম ইলেকট্রন মাইক্রোস্কোপ এসব কিচ্ছু ছিল না, জাস্ট কোষের কিছু স্ট্রাকচার, অর্থাৎ মৃত যে কোষ প্রাচীরটা ছিল সেই কোষ প্রাচীরটা দেখা যায়, এরকম একটা অবস্থা। তো তার গ্রন্থটার নাম ছিল মাইক্রোগ্রাফিয়া, মাইক্রোগ্রাফিয়া। এই জিনিসটা বললাম খুবই ইম্পর্টেন্ট কথাবার্তা। এটা বললাম আশা, এটা বললাম আশা প্রশ্ন, ঠিক আছে, এগুলি বললাম পরীক্ষায় আসবে। আচ্ছা, একটু তুলতে থাকো, মোটামুটি যারা ক্লাস করতেছো একটু নোট ঠোট করো। ক্লাস যেহেতু করতেছি, সময় যেহেতু দিচ্ছি, ভালোভাবেই দেই, সমস্যা কি? সমস্যা নেই। এখন আমাদের যে একটা, আমরা কোষ আস্তে আস্তে সর্বপ্রথমে যাই, কোষ কিভাবে আবিষ্কার হয়েছে আমরা বই নিয়ে পড়বো। এর মধ্যে সেরকম পড়াশোনার কিছু নাই, ওইসব ঘোড়ার ডিম হ্যান ত্যান ম্যান স্যান লাগায় রাখছে। সে বলছে বিভিন্ন রাসায়নিক অণু এইভাবে এইভাবে মিলিত হয়ে কোষ আবিষ্কার করছেন, এটা সম্পূর্ণ একটা ভোগাস কথাবার্তা। আমরা ভোগাস কথাবার্তা বাদ দিয়ে আমরা মেইন যেটুকু লাগবে সেখানে আসি। কোষ আবিষ্কার হওয়ার পরে আমাদের একটা তত্ত্ব আসলো। প্রত্যেকটা জিনিসের একটা থিওরি আছে, একটা হচ্ছে বিদ্যা, এটা হচ্ছে একটা সায়েন্সের অংশ, একটা হচ্ছে বিদ্যার মধ্যে কিছু তত্ত্ব দেওয়া হয়। যেমন আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব একটা তত্ত্ব, যেটা মডার্ন ফিজিক্সের আলোচ্য বিষয়। ঠিক একইভাবে কোষ সাইটোলজি একটা বিদ্যা, যার জনক রবার্ট হুক। কিন্তু যদি প্রশ্নে বলে সেটা হচ্ছে কোষ তত্ত্ব, কোষ সরি কোষ তত্ত্ব বলতে আসলে আমরা কি বুঝি, এটা একটু প্রশ্ন থাকলো। কোষ তত্ত্ব বলতে আমরা কি বুঝি? এনিওয়ান? কোষ তত্ত্ব বলতে আমরা কি বুঝি? এনিওয়ান একটু জানাও আমারে, কতদূর কি মনে আছে একটু দেখি। কিচ্ছু না। কোষতত্ত্ব বলতে আসলে কিছুই বোঝায় না, বোঝায় কি জানো? তিনটা কথা। কোষতত্ত্ব বলতে আসলে বোঝায় তিনটা কথা। এক নাম্বার সকল জীব, বলছে সকল জীব কি দ্বারা নির্মিত? সকল জীবই কোষ দ্বারা গঠিত, কোষ দ্বারা গঠিত। এবং জীবের সকল ধরনের কার্যিক এবং সকল বৈশিষ্ট্যের একক একক হইতেছে কোষ। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা সেটা হইতেছে যে কোষের সৃষ্টি হইতেছে পূর্বোক্ত কোষ থেকে, অর্থাৎ একটা কোষ সৃষ্টি হবে কোথা থেকে? তার আগের আর একটা কোষ থেকে, ঠিক আছে? অর্থাৎ একটা কোষের বিভাজন থেকে আর একটা কোষ সৃষ্টি হয়। এইটাই হইতেছে আমাদের কোষ তত্ত্ব। প্রদান করছিলেন বিজ্ঞানী ভার্চু, এবং তিনজন বিজ্ঞানী, দুইজন নাম মুখস্থ রাখতে হবে, ভার্চু এবং থিওডর সোয়ান, থিওডর সোয়ান। এই দুইজন বিজ্ঞানীর নাম বললাম, মুখস্থ রাখতে হবে। এটা এমসিকিউতে আসা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কোষ তত্ত্ব প্রদান করেন কে? আমি একটু আগে একটা কথা বললাম যে রবার্ট হুক হচ্ছে কোষবিদ্যার জনক, কিন্তু অপশনে যদি এরকম ভাবে থাকে যে আধুনিক কোষবিদ্যার জনক, একটা জিনিস নোট করো, ঠিক আছে? একটা জিনিস নোট, এক্সেপশনাল নোট করো, আধুনিক কোষবিদ্যার জনক, সরি, আধুনিক কোষ বিদ্যা,
যদি বলা হয় আধুনিক কোষবিদ্যার জনককে, যদি প্রশ্নটা থাকে খালি কোষবিদ্যার জনক, উত্তর হচ্ছে রবার্ট হুক। কিন্তু যদি প্রশ্নের আগে এই আধুনিক কথাটা লাগাই দেয় তাহলে উত্তর হবে কার্ল পি সোয়ানসন। কার্ল পি সোয়ানসন। ঠিক আছে, মাথায় রাখো। দেখি দেখা যাইতেছে কিনা, সব ঠিক আছে কিনা। ওকে ফাইন। আমরা কোষের সম্পর্কে কিছু আবিষ্কার, কিছু ভূমিকা নিয়ে, ওই যে বললাম প্রথম আবিষ্কার ভূমিকা টুমিকা নিয়ে আলোচনা করে, সেই দিকে আমরা আজকে একটু যাচ্ছি। একটা গুরুত্বপূর্ণ কথা হইতেছে একটা কোষ তার আয়তনটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ। যদি এমসিকিউ এর প্রশ্নটা বললাম খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে যদি আমি এভাবে বলি যে সবচেয়ে বড় কোষ, সবচেয়ে বড় কোষ এখন পর্যন্ত পাওয়া কি? উট পাখির ডিম। যদিও এটা কখনো এমসিকিউতে আসে নাই। উট পাখির ডিম, উট পাখির ডিমের আয়তন বলতে গেলে হচ্ছে সর্বোচ্চ যেই লেন্থটা সেটা হচ্ছে 17 সেন্টিমিটার, এবং তার ব্যাস সেটা হইতেছে আমার 12.5 সেন্টিমিটার। এবং যদি আমি বলি মানব দেহে সবচেয়ে বড় কোষ, মানব দেহে সবচেয়ে বড় কোষ, মানব দেহে সবচেয়ে বড়, আমরা জানি আমাদের একটা নিউরন আছে একদম পায়ের আঙ্গুল গোড়ালির, পায়ের বুড়া আঙ্গুল থেকে শুরু করে একদম মাথার শেষ পর্যন্ত বিস্তৃত, নামটা হচ্ছে মোটর নিউরন। আমরা পড়ব পরবর্তীতে সমন্বয় নিয়ন্ত্রণে অধ্যায় টপিকটা আছে মোটর নিউরন। মোটর নিউরনের দৈর্ঘ্যটা আমাদের লাগবে 1.37 মিটার লম্বা, 1.37 মিটার লম্বা। এবং লাস্টের দিকে আর একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় কোষ তো জানলাম মোটর নিউরন, কিন্তু মানবদেহের সবচেয়ে, এখানে বড় লিখতে ভুলে গেছি, সবচেয়ে ছোট ছোট কোষ কি? অনুচক্রিকা। ঠিক আছে, অনুচক্রিকা। এই তিনটা কথা বললাম, খুবই খুবই ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, ফর এমসিকিউ খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে কোষ নিয়ে আমরা অনেক কিছুই জানলাম, টোটাল ছোটখাটো অনেক কিছুই কথাবার্তা হইলো। মোটামুটি আস্তে আস্তে আমরা আগাইতে থাকি। যেহেতু এটা একাডেমিক ক্লাস, অ্যাডমিশন ক্লাস না, আমরা আস্তে আস্তেই আগাই। ঠিক আছে, অ্যাডমিশন ক্লাস হলে তো বই নিয়ে এসে সরাসরি দাগায় পড়ায় ফেলাইতাম, অল্প কম সময় এত কিছু সময় কথা বলা লাগে না। এখন কোষের বিভিন্ন টাইপস আমরা জানি, যে একটা কোষের কি কি প্রকারভেদ হয়। কোষের অনেক ধরনের প্রকারভেদ হয়। যেমন তুমি যদি একটা জীবের শ্রেণীবিন্যাস করতে চাও, একটা জীব ভিত্তিক শ্রেণীবিন্যাস, জীব ভিত্তিক শ্রেণীবিন্যাস বললে সেটা কি হইতে পারে? এক নাম্বার, সে উদ্ভিদ কোষ বা প্রাণী কোষ হইতে পারে, তার অবস্থান ভিত্তিক হতে পারে সে জনন কোষ অথবা দৈহিক কোষ। আবার তার নিউক্লিয়াসের গঠন অনুযায়ী কি হইতে পারে? সে আদি কোষ অথবা প্রকৃত কোষ। তো এর মধ্যে থেকে আদি কোষ এবং প্রকৃত কোষ জিনিসটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা সেটা পড়বো। তার আগে আমরা একটু মোটামুটি এইটুকু পড়া হয়েছে, আমরা একটু বইয়ের দিক চলে যাই। আমরা একটু বইতে চলে যাই, দেখি সেখান থেকে কি আছে। আমরা একটু বই দাগায় দাগায় পড়ি, না হলে আমরা আসলে এত পরিচিত জিনিস বুঝতে পারবো না। বই না থাকলে একটু ফাঁকা ফাঁকা লাগে, তাই না? এটাই তো আমাদের কোষ ও কোষের গঠন। এখান থেকে প্রথম যেই ইটা আছে, চ্যাপ্টারটা, প্রথম চ্যাপ্টার থেকে জাস্ট দুইটা লাইন আমাদের লাগবে, এক নাম্বার, এই যে কোষের নামকরণটা কে করছেন বা কোষ আবিষ্কার কে করছেন? একই কথা, রবার্ট হুক। রবার্ট হুক কত সালে? 1665 সালটা মনে রাখা ভালো। এবং তার গ্রন্থের নাম মাইক্রোগ্রাফিয়া। ঠিক আছে, আমাদের এইটুক পর্যন্ত প্রথম অধ্যায় থেকে পড়লেই মোর দ্যান এনাফ। এবং পরবর্তীতে আমাদের যে কথাগুলো আসে, এখানে কিছু কথা আছে এই জায়গাটায়, এই পৃষ্ঠাটায় খেয়াল করো, 2 নাম্বার পৃষ্ঠাটায়, বই নিয়ে বইসো, যারাই ক্লাস করতেছো না কিনা বই নিয়ে বইসো। ঠিক আছে, যে উট পাখির ডিম হচ্ছে সবচাইতে বড় কোষ, যেটা আমি অলরেডি লেখায় দিছি। এবং মানুষের নিউরন প্রায়, এই জিনিসটা খুব, মোটর নিউরন 1.37 মিটার লম্বা, মানবদেহের সবচেয়ে বড় কোষ। আর এইখানে কথাগুলো আমি লিখি নাই, কারণ এটা আমাদের পরবর্তী কথা হবে, বাট দাগায় নিও যে আমাদের কোষের মধ্যে একটা পার্ট আছে, একটা জিনিস আছে, সেটা হচ্ছে জেলিনের সার্কোড নামে আখ্যায়িত করেন পার্কিন, যে সেটাকে বলা হয়, বিভিন্ন জিনিস বলছে, সমস্যা নাই, আমরা সেটার দিকে আসতেছি। তার আগে এই যে লোই এবং সিকেভিজের যে সংজ্ঞাটা, এটা একটু মাথায় রেখে, এখানে একটা কথা আছে,
সেটা হচ্ছে এখানে বলছে অর্ধভেদ্য ঝিল্লি, ঠিক আছে, অর্ধভেদ্য ঝিল্লি। তাদের মতে কোষ হলো জৈবিক ক্রিয়াকলাপের একক যা একটি অর্ধভেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত থাকে এবং যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম। তাহলে তার এই লোই এবং সিকেভি যে দুইটা মূলনীতি ছিল, কোষ হইতে হইলে তাকে অবশ্যই একটা অর্ধবৃত্ত ঝিল্লি দ্বারা আবৃত হইতে হবে এবং 2 নাম্বার অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম হইতে হবে। ঠিক আছে, এই দুইটা পয়েন্ট একটু মাথায় রাখবা, মুখস্থ না হলেও মোটামুটি মাথায় রাখা যায়। এরপরে সেই গাঞ্জাখড়ি তথ্য বলি যে প্রথম কোষের সৃষ্টি, এগুলি জাস্ট একটু রিডিং দিবা। ঠিক আছে, জাস্ট কি করবা, হালকা পাতলা হালকার উপর ঝাপসা একটা রিডিং দিয়ে দিবা, আর কিচ্ছু না, এখান থেকে পড়ার আর কিচ্ছু নাই। আমরা এর পরবর্তীতে এইখানে একটা লাইন আছে দেখতে পাইতেছো আশা করি, সেটা হচ্ছে এই যে লাইনটা খেয়াল করো, এই লাইনটা খেয়াল করো, সেটা হচ্ছে এন্ডোসিম্বায়ন্ট বা এন্ডোসিম্বায়োসিস কি। আপাতত জাস্ট মাথায় রাখো, আপাতত জাস্ট মাথায় রাখো, একটা নিউক্লিয়াস বিশিষ্ট পোষক কোষে বায়োবিওফন্টোসিসের ব্যাকটেরিয়া প্রবেশ করে টিকে থাকা প্রক্রিয়াকে এন্ডোসিম্বায়োসিস বলা হয়। এটা আমরা পরবর্তীতে পড়বো, ঠিক আছে, এটা আমরা পরবর্তীতে পড়বো, সমস্যা নাই। এর এই যে উপরের দিকে একটা চিত্র দেখানো হয়েছে, পোষক কোষ ছিল, পোষক কোষে একটা বায়োবিও ব্যাকটেরিয়া প্রবেশ করছিল, সে প্রবেশ করে পরবর্তীতে কি হয়ে গেছে, দুইটা অণুতে পরিণত হয়েছে, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট আর একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। কি একটা গাঞ্জাখড়ি কথা না, যে ব্যাকটেরিয়া কোষের মধ্যে প্রবেশ করে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট হয়ে গেছে, কোনো ধরনের তত্ত্ব বা কোনো ধরনের ভিত্তি নাই, জাস্ট মনে হয়েছে বলছে, সেটা পরবর্তীতে মানুষের মধ্যে প্রচলন হয়ে গেছে, এটাই ঘটনাটা ঘটছে। এই জন্য ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়াকে বলা হয় হতেছে এন্ডোসিম্বায়ন্ট। কি বলা হয়, এন্ডোসিম্বায়ন্ট। এটা আমরা পরবর্তীতে পড়বো, এখন এইসব কিছু না জানাটাই বেটার, মাথা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, কোষের বৈশিষ্ট্য, এগুলি সব কিছু আসলে রিডিং, সব কিছু আসলে রিডিং, আর কিচ্ছু না, আমরা একটু রিডিং পড়বো, আর কিচ্ছু না, এখান থেকে আর সেরকম কিছু পড়ার নাই। এরপরে যে পড়াশোনাটা আছে, এখানে আমরা কোষবিদ্যা অলরেডি পড়ে ফেলছি, অলরেডি আমরা এখানে পাঠটা পড়ে ফেলছি। কোষবিদ্যা বলতে কি বুঝি, ঠিক আছে, এইটা কতে দিবে না, খতে দিবে আর এমসিকিউতে দিবে। খতে মাঝে মাঝে আসতে দেখা যায়, এমসিকিউ, এমসিকিউতে কোষবিদ্যার জনককে রবার্ট হুক, লাস্টের যে লাইনটা, রবার্ট হুককে কোষবিদ্যার জনক বলা হয়। তবে খেয়াল করো, এইখানে বলছে আধুনিক কোষবিদ্যার জনক হলো কার্ল পি সোয়ানসন। এই জায়গাটাই বললে আমাদের ভুল হয়, এই জায়গাটাই আমাদের ভুল হয়। আচ্ছা, কুশল সাহা বলছেন, ভাইয়া আমি একটা ভিডিওতে দেখছিলাম যে মানবদেহের সবচেয়ে বড় কোষ ডিম্বাণু আর লম্বা কোষ মোটর নিউরনটা, যার লেন্থ 1.3 সেন্টিমিটার। এই ইনফোটা কি রং? এক্স্যাক্টলি রং না, এটা রং বলা যায় না। তুমি যদি লেন্থের ভিত্তিতে চিন্তা করো তাহলে অবশ্যই তোমার কথাটাই সঠিক, যে লেন্থের ভিত্তিতে মোটর নিউরন বড় আর লম্বার মধ্যে পার্থক্য আছে, কথাজনিত শব্দ চয়নে পার্থক্য আছে, যে লম্বার ভিত্তিতে সবচাইতে লম্বা হইতেছে 1.3 সেন্টিমিটার লম্বা নিউরন, কিন্তু তুমি যদি বড় কোষ বলো ভেতরের, যার আয়তনটা খুব বড়, সেটা হইতেছে আমাদের ডিম্বাণু। যেটা এটা আপাতত যেহেতু লাগবে না এই জন্য আমি সেটা বলি নাই, ঠিক আছে, লাগবে না যেহেতু সেটা এই জন্য আমি বলি নাই, এটুকু আপাতত মাথায় রাখো, ডিম্বাণু। বাট তোমার কথাটা ঠিক আছে, এটা আমি 100% এগ্রি, তোমার কথা ঠিক আছে, সমস্যা নেই। ওকে, এবং লাস্ট অফ অল এইদিকে খেয়াল করো, এইটাও কোষতত্ত্ব, যে কোষতত্ত্বর জিনিসটাও বলে আমাদের আসে, কোষতত্ত্ব খতে আসে, এখান থেকে ক্ষয়ের প্রশ্ন যেরকম আসে ইম্পর্টেন্ট, আবার কয়ের প্রশ্ন, সরি এমসিকিউ প্রশ্ন আসে। প্রথম জিনিসটা হচ্ছে কোষতত্ত্ব প্রদান করছেন কে? স্লেইডেন, তিনজন বিজ্ঞানী, স্লেইডেন, থিওডর সোয়ান এবং ভার্চু। ঠিক আছে, এই যে বিষয়টা, এটা জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। ভার্চু, থিওডর সোয়ান আর একটা হচ্ছে স্লেইডেন, জ্যাকব স্লেইডেন। যাই হোক, আসো, এখন কোষতত্ত্বের মূল কথা কয়টা? 3টা কোষতত্ত্বের মূল কথা। জীব কোষ দ্বারা গঠিত, 2 কোষ জীব বা জীবনের গাঠনিক এবং কার্যিক একক, সকল কোষ উপস্থিত কোষ থেকে সৃষ্টি, যেটা আমি এর আগেই বললাম। এখান থেকেও সবকিছু বাকিটুক রিডিং পড়লেই মোর দ্যান এনাফ, ঠিক আছে, মোর দ্যান এনাফ, আর কিছু আমাদের এখান থেকে লাগবে না, আর কিছু লাগবে না। এখন আমরা আসি একটু কোষের প্রকারভেদ। ঠিক আছে, কোষের যে প্রকারভেদ, বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে। প্রকারভেদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে তথ্যটা সেটা হচ্ছে আমাদের আদি কেন্দ্রিক বা প্রাককেন্দ্রিক কোষ বা আদি কোষ, প্রোক্যারিওটিক সেল। আদি কোষের ইংলিশ নামটা খেয়াল করতে হবে, প্রো মানেই হচ্ছে আগে বা অগ্র বা আদি। ঠিক আছে, তো এই বৈশিষ্ট্যগুলো আমাদের লাগবে এবং এইটাও তো পড়তে হবে। ঠিক এই জিনিসটার সাথে সাথে
আমাদের প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ বা ইউক্যারিওটিক সেল সেল এটাও পড়তে হবে। তো এই দুইটা দিলাম হইতেছে তোমাদের নিজস্ব বুঝা বুঝা পড়তে হবে। এই সব কিছুই পরবর্তী পেজে একটা ছক আছে, সেই ছকের মধ্যে আছে, আমি এই ছকটাই এখন পড়াবো। এই ছকটা আমি এখন পড়াবো। এই ছকটা আমাদের আদিকোষ ও প্রকৃত কোষ এটা একই সাথে আমি সিকিউতে আসতে দেখছি, গতে আসতে দেখছি, এবং একই সাথে আমার গয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক একই সাথে আবার এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই জিনিসটা একটু বুঝতে হবে, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। ওকে, আমরা আসি আবার। তাহলে এখন দুইটার পার্থক্যটা বোঝা খুবই সিম্পল। আমরা যখন এই অধ্যায় শেষ করব তখন আসলে এই যে রাইবোজোম কেন হয়, এখানে অনেক প্রশ্ন থাকতে পারে, মনের মধ্যে প্রশ্ন থাকাটাই স্বাভাবিক। আবার সাইটোস্কেলিটন কি, কিংবা আবার প্রশ্ন হইতে পারে সেটা হইতেছে অপেরন কি জিনিস, পলিমারেজ কি জিনিস, ঠিক আছে, ট্রান্সলেশন পড়বো। তারপরে আর একটা ইন্ট্রন্স কি জিনিস, এই জিনিসগুলো আসলে কি, এটা আস্তে আস্তে পড়ার সময় তোমাদের যখন আমরা অধ্যায়টা আস্তে আস্তে ভিতরে ঢুকবো আস্তে আস্তে তোমাদের আরো কনসেপ্ট ক্লিয়ার হতে থাকবে। আমরা একটু জাস্ট পড়ার জন্য যেহেতু এটা আসবে সেটা পড়ি। আমরা সবাই জানি আদিকোষটা আদিকরণ নামকরণই হয়েছে, আদিকোষ হয়েছে একটা কারণে, কারণ তার নিউক্লিয়াস এর এনভেলপ বা অন্য কোনো ধরনের ঝিল্লিবদ্ধ অঙ্গাণু নাই। এটাই বলছে নিউক্লিয়াস অগঠিত, অর্থাৎ এতে কোনো ধরনের আবরণী ঝিল্লি, নিউক্লিওপ্লাজম এবং নিউক্লিওলাস থাকে না। ডিএনএ অঞ্চলকে নিউক্লিয়েট বলো। এইটা কতে আসে? আদিকোষে ডিএনএ অঞ্চলের, ডিএনএ অবস্থানের অঞ্চলকে কি বলে? নিউক্লিয়েড বলে। এটা বললাম কয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং একই সাথে এমসিকিউ এর জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডিএনএ আমরা সবাই, আর প্রকৃত কোষ আমরা জানি নিউক্লিয়াস সুগঠিত, তার একটা ডাবল আবরণী ঝিল্লি দ্বারা বেষ্টিত থাকবে, যেটাকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন। একই সাথে নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস থাকবে, সবকিছুই আমরা জানি মোটামুটি। এবং তার পরবর্তীতে আসলে ডিএনএ, একটা সেলের মধ্যে কি থাকে? ডিএনএ থাকে, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে থাকে ডিএনএ। তাহলে আদিকোষের ডিএনএটা বললাম সবসময় বৃত্তাকার, এই কথাটা মাথায় রাখবা, সব সময় বৃত্তাকার, এবং কখনোই তার সেই কোষে একটার বেশি ডিএনএ থাকতে পারে না, একটি, এবং এতে কোনো প্রকার হিস্টোন প্রোটিন থাকে না। আমরা ডিএনএ তে দুইটা প্রোটিন পাই, একটা হিস্টোন প্রোটিন, একটা নন হিস্টোন প্রোটিন। ঠিক আছে, এটা আমরা ডিএনএ স্ট্রাকচার পড়ার সময় পড়বো। আপাতত মনে রাখো যে হিস্টোন প্রোটিনটা আদিকোষে থাকবে না। তাই একে সত্যিকারের ক্রোমোজোম বলা যায় না, তাই একে সত্যিকারের ক্রোমোজোম না বলে বলা হয় হচ্ছে নিউক্লিয়েড। অবস্থানটাকে যেরকম নিউক্লিয়েড বলে, কখনো এই নিউক্লিয়েডটাকে আবার ক্রোমোজোমের সাথে অভেদ তুলনা করা হয়। আদিকোষে ক্রোমোজোমের অবস্থানটাও নিউক্লিয়েড, আবার ক্রোমোজোমটাকেও নিউক্লিয়েড বলে, দুইটাই সেম। আর প্রকৃত কোষের বেলায় স্বাভাবিকভাবে সূত্রাকার হবে, দ্বিসূত্রক পড়ছি, এক সূত্রকও আছে। ভাইরাসের বেলায় একাধিক হিস্টোন প্রোটিনের সাথে মিলিত হয়ে প্রকৃত ক্রোমোজোম হিসেবে গঠন করে। আবরণী বেষ্টিত অঙ্গাণু থাকবে না, ওইখানে থাকবে স্বাভাবিক। কিন্তু এখানে একটা কথা আছে, আচ্ছা সেটা পরবর্তীতে আসি, সমস্যা নাই, সেটা পরবর্তীতে আসা যাবে। রাইবোজোম আমরা সবাই জানি, রাইবোজোমটা আদিকোষে কম, আদিকোষে কম 70s থাকবে, আর রাইবোজোমটা এই পাশে 80s থাকবে। আচ্ছা, এরপরে সাইটোস্কেলিটন। স্কেলিটন শব্দের অর্থ কঙ্কাল। তাহলে আমাদের দেহে যেরকম আমাদের দেহের স্ট্রাকচারটা একদম ঠিক রাখার জন্য কঙ্কাল প্রয়োজন, ঠিক একইভাবে সেলটাকে, সেলের স্ট্রাকচারটাকে গঠন করা, সবকিছুর জন্য একটা তন্তুরময় কিছু কঙ্কাল থাকে, এটাকে বলা হয় সাইটোস্কেলিটন। আদিকোষে সবসময় মাথায় রাখবা, হয় কম থাকবে নাহলে থাকবে না। তাহলে আদিকোষে সাইটোস্কেলিটন থাকবে না, উন্নত শ্রেণীর কোষ তথা প্রকৃত কোষে সাইটোস্কেলিটন থাকবে। আরএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ একটা এনজাইম। এই এনজাইম আদিকোষ এক প্রকার, আদিকোষ এক প্রকার। আমি বারবার বলতেছি, দেখো আদি মানেই হইতেছে, আদি মানেই হইতেছে এক প্রকার, আদি মানেই এক, বা আদি মানেই হইতেছে কম, বা আদি মানেই হইতেছে নাই। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা। তাহলে আরএনএ পলিমারেজ প্রকৃত কোষে তিন প্রকার, আরএনএ পলিমারেজ 1, 2, 3, কিন্তু আমাদের যে আদিকোষ আছে আদিকোষে শুধুমাত্র এক প্রকার। আবার অপেরন, অপেরন জিনিসটা কি জানো? অপেরনটা হইতেছে আদিকোষে জিনের যে গাঠনিক এককটা থাকে, সেই গাঠনিক এককে বলা হয় অপেরন। এটা আমরা পরবর্তীতে আরো ডিটেইলস পড়বো যখন আমরা জিনের মধ্যে যাব। ঠিক আছে, আদিকোষে জিন প্রকাশের একক, জিন প্রকাশের একককে বলা হয় অপেরন। আদিকোষে আমাদের যে জিনটা আছে ডিএনএ এর মধ্যে, সেটা প্রকাশ হওয়ার জন্য কিছু একক লাগে, সেটা প্রকাশ হওয়ার জন্য কিছু একক লাগে, এই এককটাই হচ্ছে অপেরন। নামের সাথে মিল আছে সুন্দরভাবে, দেখো অ আর আ,
অর্থাৎ অতে কি অপেরন, আতে আদিকোষ। তাহলে আদিকোষে কি থাকবে? অপেরন থাকবে। একটা জিনিসই থাকে, সেটা হচ্ছে অপেরন। এটা এক্সেপশনাল মুখস্থ করে ফেললে হয়, প্রকৃত কোষে থাকবে না। আর জিনের গঠনে ইন্ট্রন্স, ইন্ট্রন্সটা কি জিনের গঠনে হচ্ছে যখন একটা জিন ট্রান্সক্রাইবড হয়ে এমআরএনএ গঠন করে, দুইটা কোডিং অঞ্চলের মাঝখানে একটা নন কোডিং অঞ্চল থাকে। আপাতত এইসব কিছুই মাথার মধ্যে আশা করি ঢুকতেছে না, ঢোকার দরকারও নাই। এই যে দুইটা কোডিং অঞ্চলের মাঝখানে একটা নন কোডিং অঞ্চল, এটাই হচ্ছে ইন্ট্রন্স। ঠিক আছে, এটাই হচ্ছে ইন্ট্রন্স। জিনিসটা তোমার আমি একটু দেখাই, দেখো, ধরো হইতেছে, এটা হইতেছে ডিএনএ। এটা ধরো ডিএনএ। তো এই ডিএনএ এর এই অংশটা হইতেছে একটা জিন, আবার এই অংশটা হচ্ছে আর একটা জিন। আমরা ডিএনএ পড়ার সময়, জিন পড়ার সময় বুঝবো। ধরো এটা হচ্ছে জিন 1, এটা জিন 2, এটা জিন 3, এভাবে অনেকগুলো জিন একটার পর একটা মিলিত হয়ে বললাম আমাদের কি করে, একটা করে ডিএনএ গঠন করে। তো এই জিন থেকে পরবর্তীতে তৈরি হয় হইতেছে এমআরএনএ। ঠিক আছে, এমআরএনএ, এমআরএনএ থেকে তৈরি হয় হইতেছে আমাদের প্রোটিন। এই জিনিসটা মাথায় রাখবা। তো একটা ডিএনএ, একটা ডিএনএ ধরো এই যে এমআরএনএটা যখন গঠন করবে, তার মধ্যে এইভাবে অবস্থান করে। ধরো এই একটা পার্ট, এই যে তিনটা পার্ট ধরলাম, এই পার্টটা কোডিং অঞ্চল, এই পার্টটাকে বলা হয় কোডেড পার্ট। অর্থাৎ এই পার্টের মধ্যে ডিএনএর থেকে প্রোটিনের জন্য যেই ভাষাটা আনা দরকার, সেই ভাষাটাই পার্টের মধ্যে আছে। আবার এই পার্টটা হইতেছে আর একটা কোডেড পার্ট, আর একটা কোডেড পার্ট। এই দুই কোডেড পার্টের মাঝখানে এরকম একটা নন কোডিং পার্ট থাকে। ঠিক আছে, নন কোডেড পার্ট, নন কোডেড পার্ট থাকে, যেইটা কোনো ধরনের ভাষা তথা প্রোটিন তৈরির কোনো ধরনের সিকোয়েন্স, বেস সিকোয়েন্স ধারণ করে না। এই জিনিসটাকেই বলা হয় হইতেছে ইন্ট্রন্স। এই জিনিসটাকে কি বলে, সরি ভালো অন্য কালিতে লিখে দিই, এই জিনিসটাকে বলা হয় হইতেছে ইন্ট্রন্স। এই পার্টটা হইতে বলা হয় ইন্ট্রন্স। ঠিক আছে, আর এই যে কোডেড অঞ্চল, কোডিং যার মধ্যে আছে, তাদেরকে বলা হয় হইতেছে এক্সনস। ঠিক আছে, এই দুইটা জিনিস একটু মাথায় রাখবা, তাহলে আমাদের হয়ে যাবে। আসো, তাহলে আমরা মোটামুটি এইটুকু বুঝতে পারছি যে জিনের গঠনসে ইন্ট্রন্স নেই। দেখো আবার সেই কথাটাই আসছে, কি নাই নাই নাই। এই যে বারবার আমি প্রথমে লিখে দিলাম না, উপরে লিখে দিলাম না কি, যে আদিকোষ মানে হচ্ছে এক বা কম বা নাই। তাহলে দেখো ইন্ট্রন্স নাই, আর এখানে ইন্ট্রন্স আছে। অ্যামাইটোসিস প্রক্রিয়া, ওইটা মাইটোসিস মিওসিস প্রক্রিয়া আমরা সবাই জানি। শ্বসনের বেলায় অবাধ শ্বসন ঘটে। যেরকম সহজভাবে বলতে গেলে আদিকোষের অন্যতম একটা উদাহরণ যদি দেই, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া, সবচাইতে উৎকৃষ্ট উদাহরণ। তাহলে ব্যাকটেরিয়াতে কি হয়, ব্যাকটেরিয়াতে অবাধ শ্বসন ঘটে, সবাধ শ্বসন ঘটে না, ট্রান্সক্রিপশনের সাথে সাথে শুরু হয়। এটা আমরা পরবর্তীতে বুঝবো, মনে রাখলে ভালো, না হলে ভুলে যাও। 5-6টা পয়েন্ট যদি সুন্দরভাবে মাথার মধ্যে গাইঠে মুখস্থ করতে পারো, তোমার লিখে আসতে কোনো সমস্যা হবে না। ওকে, আসো, এখন আমাদের অন্যতম একটা গুরুত্বপূর্ণ কাজ, আমাদের যে আজকের মূল পড়াশোনাটা, সেটা একটু শুরু করে দিই আমরা। সেটা হচ্ছে এই যে, আসো কোষের মধ্যে আমরা একটু ঢুকি, কোষের মধ্যে ঢুকি। সেটা হচ্ছে একটা কোষ, একটা কোষ ধরো এই কোষ, টোটাল একটা কোষকে আমি দুইটা ভাগে প্রথমত বিভক্ত করতে পারি। একটা হইতেছে তার সজীব উপাদান, আর একটা হইতেছে তার জড় উপাদান। ধরলাম এটা হইতেছে আমাদের সেই কোষের সজীব উপাদান, একটা কোষের সজীব উপাদান, আর এইটা হইতেছে একটা কোষের জড় উপাদান। আমরা সবাই জানি একটা কোষের জড় উপাদানের মধ্যে প্রথম থেকেই যেই জিনিসটা তুমি পাবা, ধরো এই পাশে আমি একটা সেল আঁকার চেষ্টা করতেছি, সেই সেলটা হইতেছে ধূর
প্রাণী কোষ আঁকা যাবে না, আমরা উদ্ভিদ কোষ আঁকতেছি, উদ্ভিদ কোষই পড়বো। এই যে বাইরের দিকে যে সাদা কালারের যে স্ট্রাকচারটা দিলাম, এটা আসলে কি? এটার প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের কোষ প্রাচীর, অর্থাৎ একটা কোষের জড় উপাদানের মধ্যে প্রধান জিনিসটাই থাকবে হচ্ছে কোষ প্রাচীর। তো ভালো কথা। এবং সাথে সাথে কি থাকবে? কোষ প্রাচীরের মধ্যে আরো কিছু নির্জীব উপাদান থাকতে পারে, তাই না? নির্জীব উপাদান থাকতে পারে। নির্জীব উপাদান বলতে কি বুঝি? নির্জীব উপাদান বলতে আমরা তিনটা উপাদানকে বুঝি। এক নাম্বার, তার মধ্যে কিছু সঞ্চিত পদার্থ থাকতে পারে, তার মধ্যে কিছু সঞ্চিত পদার্থ থাকতে পারে, তার মধ্যে কিছু বর্জ্য পদার্থ থাকতে পারে, আবার নিঃসৃত পদার্থ থাকতে পারে। আগে নিঃসৃতটা লিখি। নিঃসৃত পদার্থ থাকতে পারে এবং লাস্ট অফ অল তার মধ্যে কিছু বর্জ্য পদার্থ থাকতে পারে। যেরকম এই সেলের মধ্যে বিভিন্ন ধরনের, ধরো এটা সোডিয়াম, এটা পটাশিয়াম, এটা কোনো একটা গাম, এটা একটা ল্যাটেক্স, এটা একটা হরমোন, এটা একটা পিগমেন্ট, এটা একটা নেকটার, সামথিং। এই যে ছোট ছোট ডট দিলাম, এই ডটগুলো হইতেছে আমাদের নির্জীব, এর মধ্যে কোনো জীবন নাই, রাসায়নিক কণা, সেটাই হইতেছে আমাদের নির্জীব উপাদান। তিন প্রকার হইতে পারে। সঞ্চিত পদার্থ, সঞ্চিত পদার্থ বলতে আমরা কি বুঝতেছি? সঞ্চিত পদার্থ বলতে বোঝানো যায় সেটা হইতেছে এক নাম্বার শর্করা। এক নাম্বার কি? শর্করা। আমরা যা খাই সেটাই সঞ্চিত হয়। দুই নাম্বার প্রোটিন, দুই নাম্বার হইতেছে প্রোটিন, এবং তিন নাম্বার লিপিড। এই তিনটা হইতেছে আমাদের সঞ্চিত পদার্থ। তাহলে প্রশ্নটা এইভাবে হয়, নিচের কোনটি সঞ্চিত পদার্থ নয়? মেডিকেলে নয় লাগায় দেয়, যেহেতু তিনটা। মিশ্রিত পদার্থটা প্রচুর পরিমাণে আসা কোশ্চেনের একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। প্রচুর পরিমাণে আসে। নিচের কোনটি কোষের নিঃসৃত পদার্থ নয় বা নিঃসৃত পদার্থ? এই বেটা সাইদ আল সাহাফ, পাইলে খবর আছে তোমার, ঠিক আছে? ফাজিল। যাক, ক্লোজ ছোট ভাই। আসো, এখন নিশ্চিত পদার্থ জিনিসটা আমরা মুখস্থ রাখবো এইভাবে, এইচ পেন, এইচ পেন, ঠিক আছে? এইচ তে কি? এইচ তে হইতেছে হরমোন, এইচ তে হইতেছে হরমোন। পিতে হইতেছে পিগমেন্ট, পিতে কি? পিগমেন্ট। পিগমেন্ট মানে কি? রঞ্জক কণিকা। যত প্রকার রঞ্জক কণিকা আছে, ক্লোরোফিল, জ্যান্থোফিল, ক্যারোটিন, ফাইকোসায়ানিন, ফাইকোরিথ্রিন, সব। ইতে হইতেছে এনজাইম, ইতে কি? এনজাইম, মুখস্থ করে এইচ পেন। এন্ড এনতে হইতেছে নেকটার, নেকটার। এই প্রশ্নটা প্রচুর পরিমাণে আসা কোশ্চেনের অন্তর্ভুক্ত। এখন তুমি যদি একটা সেলের মধ্য থেকে এই সকল ধরনের জড় উপাদানটা আউট করে ফেলাও সামহাউ, তুমি যে জিনিসটা পাবা সেটা হচ্ছে সজীব উপাদান, যার অপর নাম হইতেছে প্রোটোপ্লাজম। যার অপর নাম কি? প্রোটোপ্লাজম। এই জিনিসটা মাথায় রেখো, কারণ আমাদের সাইটোপ্লাজম এবং প্রোটোপ্লাজম নিয়ে একটা কনফিউশন তৈরি হয়, ঠিক আছে? কনফিউশন তৈরি হয়, কনফিউশন তৈরি হয়। আচ্ছা, কনফিউশনটা কি? দেখো, একটা সেলের মধ্যে থেকে তুমি যদি জড় উপাদানটা উঠায় ফেলাও, কতিপয় সব বস্তু যেটা বাকি থাকে সেটাই হইতেছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের মধ্যে তুমি পাবা সবার প্রথমে সেটা হচ্ছে একটা মাতৃকা, তাই না? একটা ধাত্র। সবকিছুকেই, প্রত্যেকটা জিনিসের একটা মা আছে, সেলেরও একটা মা আছে, যেটার নাম হইতেছে মাতৃকা বা সাইটোপ্লাজম, বা সাইটোপ্লাজম। দুই নম্বরে তুমি একটা জিনিস পাবা যেটার নাম হইতেছে নিউক্লিয়াস। যেটার নাম কি? নিউক্লিয়াস। এই জিনিসটা একটু বুঝতেছো কিনা দেখি আমি, দাঁড়াও কতদূর দেখা যায়। এবং ঠিক কোষ ঝিল্লির নিচেই তুমি আর একটা জিনিস পাবা, সেটার নাম হইতেছে, সরি, কোষ প্রাচীরের নিচে আর একটা সজীব উপাদান পাবা, সেটা হচ্ছে কোষ ঝিল্লি। সেটা কি? কোষ ঝিল্লি। তুমি একটা জিনিস, বেসিক জিনিস ক্লিয়ার করো, সেটা হচ্ছে এই যেই মাতৃকা তথা সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, কোষ ঝিল্লি, এই টোটাল, এই যে ধরো তোমার কোষ ঝিল্লিটা এইভাবে অবস্থান করে,
এটা হইতেছে আমার কোষ ঝিল্লি, ঠিক আছে। এই কোষ ঝিল্লি দিলাম হইতেছে, তারপর সামথিং এটা হচ্ছে আমার নিউক্লিয়াস, এটা হচ্ছে আমার নিউক্লিয়াস। আর বাকি যেই পার্টগুলো আছে সব পার্টটুক হইতেছে আমার এটসেট্রা, অর্থাৎ এর মধ্যে আমার সাইটোপ্লাজম জিনিসটা আছে। এই প্রত্যেক অংশটা হচ্ছে সাইটোপ্লাজম, ঠিক আছে, সাইটোপ্লাজম, ভালো কথা। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো যে আমার সাইটোপ্লাজম, নিউক্লিয়াস এবং কোষ ঝিল্লি মিলাই হইতেছে প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজম থেকে তুমি যদি কোষ ঝিল্লি আর নিউক্লিয়াসটা উঠায় ফেলো, বাকি যেটা থাকে সেটাই হইতেছে আমাদের সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজম ভার্সেস প্রোটোপ্লাজম, এটা আশা করি ক্লিয়ার হয়েছে। এখন মাতৃকা সাইটোপ্লাজমের মধ্যে আবার অনেক একটা পার্ট থাকে হইতেছে, সেটা একটা পার্ট সাইটোপ্লাজমের মধ্যে একটা পার্ট থাকে হচ্ছে মাতৃকা, আর একটা পার্ট কি থাকে, অঙ্গাণু, ঠিক আছে। এর পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা এই অঙ্গাণু নিয়ে এবং টোটাল সেল নিয়ে আলোচনা করব। আপাতত এইটুক স্ট্রাকচার আমার বোঝানোর দরকার ছিল, এইটুক বুঝাইছি। আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাস থেকে আবার শুরু করব। আপাতত আমাদের এইখানে যে জিনিসটা আছে সেটা একটু পরে আসি। এখানে সেরকম কিছু নাই। এই যে লাইনটা খেয়াল করব একটু, আমরা একটু বই দাগাই, বই দাগাই আজকের মতো ক্লাস শেষ করি। এটা হচ্ছে এই জায়গাটায় খেয়াল করো, এই জায়গাটায় খেয়াল করো, এই যে লাস্টের লাইনটায় এখানে বললাম লেখা আছে, ঠিক আছে। মানব দেহের সবচেয়ে ক্ষুদ্র কোষ, ক্ষুদ্রতম কোষ হচ্ছে অনুচক্রিকা, এবং সবচেয়ে লম্বা কোষ হচ্ছে মোটর নিউরন, যেটা একটু আগে আমাকে কুশল সাহা বলল সেম জিনিস, ঠিক আছে, আর কিছু না। এবং এই এইখান থেকে আর সেরকম আর কিছু নাই, ঠিক আছে, সেরকম কিছু নাই। জাস্ট যদি একটু মাথায় রাখতে পারো একটা কোষের ওজন 1 ন্যানোগ্রাম হইতে পারে, এটা মাথায় রাখলে ভালো, না রাখলেও কোনো সমস্যা নাই। আসলে পরবর্তী সেলে এখানেও সেরকম কিছু পড়াশোনা নাই। ছবি দেখা ভালো, ছবি সবকিছুই। এই যে জায়গাটা, এই ছকটা আমি এতক্ষণ ধরে চেষ্টা করতেছি, ঠিক আছে, এই ছকটা খুবই 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 ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা ছক। এই ছকটা মাস্ট আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। বিশেষ করে এই যে ক্লাসিফিকেশনটা জরুরি। বিশেষ করে নিশ্চিত পদার্থগুলা একটু আগে যেটা আমি লেখাই দিলাম, কিভাবে মনে রাখবো, এইচ পেন দ্বারা মনে রাখবো। কিভাবে মনে রাখবো, এইচ পেন দ্বারা মনে রাখবো। 2 নাম্বার, আমাদের এই বিভিন্ন অঙ্গাণুর মধ্যে দেখো একটা ঝিল্লিবদ্ধ অঙ্গাণু আছে, আর ঝিল্লিবদ্ধের মধ্যে আবার এক ঝিল্লি দ্বিঝিল্লি, সেটা আমি পড়াই দিব। আর একটা হচ্ছে ঝিল্লিবিহীন। তো এই যে ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলা, এটা বললাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। নিচের কোনটি ঝিল্লিবদ্ধ অঙ্গাণু নয়, এটা খুবই কমন একটা এমসিকিউ, ঠিক আছে। এই পার্টগুলো মুখস্থ করবা 100%, এটা আমি পড়াবো, সমস্যা নাই। মাইক্রোটিউবিউলস, মাইক্রোফিলামেন্ট, রাইবোসোম, সেন্ট্রিওল, প্রোটিওসোম। তো আমি জিনিসটা এভাবে পড়তাম, মামাই সেরা, কি বলছি, মামাই সেরা, অর্থাৎ এক মাতে মাইক্রোটিউবিউলস, আর এক মাতে মাইক্রোফিলামেন্ট, রস্যইতে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, সেতে সেন্ট্রিওল, রাতে রাইবোসোম, আর একটা এক্সেপশনাল প্রোটিওসোম। আশা করি মুখস্থ করতে কোনো সমস্যা হবে না। বাকি জিনিস তাহলে এই ছকটার থেকে আমাদের জাস্ট 2টা জিনিস মুখস্থ করলে হচ্ছে, একটা হচ্ছে এইচ পেন আর একটা হচ্ছে মামাই সেরা। ওকে, আসো এখান থেকে। এরপরে সেরকম কিছু নাই। এরপরে মোটামুটি আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত। ইনশাল্লাহ আমরা সামনের ক্লাস থেকে আমাদের যে অঙ্গাণুগুলো আছে, অর্থাৎ কোষ প্রাচীর নিয়ে আমরা পড়াশোনা শুরু করব। ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে।